23 বছর বয়সী মৌ যখন মেসেঞ্জারে ঢুকে একটা ভিডিও ওপেন করলো, ভিডিওতে দেখতে পেল একটা ছেলে আর একটা মেয়ে রথক্রিয়ায় ব্যস্ত। কিছুক্ষণ পরে মৌয়ের চোখ আটকে গেল, কারণ ভিডিওতে থাকা মেয়েটি যে সে আর ছেলেটি রাজ বুঝতে বাকি নেই। মুহূর্তে ভিডিওটা দেখে তার মাথাটা ঘুরতে লাগলো। আজ তার গায়ে হলুদ ছিল, কাল তার বিয়ে। বিয়েটা হচ্ছে তার ভালোবাসার মানুষ মাহিমের সাথে। মাহিমের এসব দেখলে সহ্য করতে পারবে না। কি হলো, কথা বললো না যে? ভিডিওটা আপনার হবু বরকে সেন্ড করবো নাকি আমি? কি চাও তুমি? তোমার সাথে ফ্রেন্ডশিপ করাটা আমার ভুল হয়েছে? হা হা, এতদিনে বুঝতে পারলে আমি তো জোর করে কিছু করিনি। তুমি নিজে ইচ্ছাই দিয়েছো। ভিডিওটা অনেক সুন্দর হয়েছে। ফেসবুকে শেয়ার হলেও তুমিও রাতারাতি সেলিব্রিটি হয়ে যাবে। আর আমি চাই কাল সকালে রাস্তাঘাটে মানুষ সবাই তোমার রূপের প্রশংসা করুক। কি বলো? রাজ, প্লিজ স্টপ। আমাদের 4 বছরের সম্পর্কের পরিণতি পরিশেষে বিয়েতে রূপ নিচ্ছে। তোমার পায়ে পড়ি, তুমি কিছু করো না। আমি মাহিমকে বড্ড ভালোবাসি, তাকে হারাতে পারবো না। প্লিজ তুমি ভিডিওটা ডিলিট করে দাও। আশ্চর্য, পায়ে পড়তে বলছে কি তোমায়? যখন আমার সাথে রিলেশন করছো তখন তোমার ভালোবাসা কোথায় ছিল? তখন কেন মনে হয়নি তুমি মাহিমকে ঠকাচ্ছ? তোমার মতন মেয়ের এমনি হওয়া উচিত। রাজ, তখন মাহিমের সাথে ব্রেকআপ হয়েছিল, কিন্তু পরে বুঝতে পারি মাহিমকে ছাড়া আমি বাঁচবো না। আর মাহিম আমাকে তার থেকে বেশি ভালোবাসে। হাহা, ওসব বাদ দাও। প্রেম, ভালোবাসা, রাগ, অভিমান একটা অংশ। তাই বলে সামান্য রাগ অভিমানের জন্য আমার মতো জাস্ট ফ্রেন্ডের কাছে সব দিয়ে দিবে? যাই হোক, কাল সকালে আমার সাথে হোটেলে সময় দিতে হবে। হোটেল বুক করা আছে, 2 ঘন্টা হলেই চলবে। রাজ, প্লিজ, এটা সম্ভব না। আমি এসব করতে পারবো না। আরে তোমাকে কি আমি জোর করছি? জোর করিনি তোমায়। মন চাইলে এসো, না চাইলে তোমার হবু বরকে দেখবে তোমার ভিডিওটা। মৌয়ের চোখে পানি মুছতে মুছতে বলে, আমি আসবো, ঠিকানা দাও। আমি হোটেলের ঠিকানা দিয়ে ল্যাপটপ অফ করে দরজার দিকে তাকাতেই দেখলাম কথা নামাজের শেষ করে রুমে আসছে। অফিস থেকে এসে ল্যাপটপে তুমি যে কি করো বুঝি না। খাবে এসো কথা। না, তুমি খাও, আমি খেয়ে এসেছি। কথা কিছু না বলে চলে গেল। কিছুক্ষণ পর কথা প্লেটে করে খাবার নিয়ে এসে মুখের সামনে ধরলো। হা করো তো। আমি হা না করে থাকতে পারলাম না। নিজে খেলাম, কথাকে খাইয়ে দিলাম। খাওয়া শেষ করে কথার শাড়ির আঁচল দিয়ে হাতটা মুছে নিলাম। রাতে শুয়ে শুয়ে ভাবছি কথা এসব জানতে পারলে খুব কষ্ট পাবে, কারণ কথাকে আমি বড্ড ভালোবাসি। তা আমি বুঝতে পারি। ওই কি হলো? ওইদিকে ফিরে কি ভাবছো? কই কিছু না তো। আমাকে বুকে নিবা না? আসো আমার পাগলিটা। কথাকে বুকে নিতেই বুঝতে পারলাম কথা কাঁদছে। এই পাগলি, কাঁদছো কেন? তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না তো? জানো, আমি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে বলি যে তোমার বুকেই যেন আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করি। জানো, আল্লাহর কাছে কত বলি আল্লাহ যেন আমাদের একটা সন্তান দেয়। সবাই বাবুকে আদর করে, আমাদের বাবু নেই জানো। পাশের বাসার অবনী ভাবির যে বেবিটা আছে না, সেই বেবিটাকে আজ কোলে নিতে গিয়েছিলাম, কিন্তু ভাবির মা আমার কোলের থেকে বেবি কেড়ে নিয়ে বলছে অলক্ষণী মেয়ে, তাদের নাতি কোলে নিলে অমঙ্গল হবে। এসব কথা বলে আমাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। আমি কথাকে বললাম, আরে পাগলি, ধৈর্য ধরো। মহান আল্লাহ আমাদেরও একটা ফুটফুটে রাজকন্যা হবে। কথা আমার বুকে মুখ লুকায় বলল, তাই যেন হয় শোনা। পরদিন সকালে ব্ল্যাক কালারের শার্ট পরে বের হলাম হোটেলের উদ্দেশ্যে। হোটেলে গিয়ে দেখি নীল রঙের একটা শাড়ি পরে বসে আছে মৌ। শাড়িতে খুব সুন্দর লাগছে। মৌকে নিয়ে হোটেলের রুমে গেলাম। রুমে গিয়ে দরজাটা বন্ধ করে দিতে মৌ ভয়ে জড়সড় হলো। তার ভয়ের চেহারা স্পষ্ট ভয় দেখতে পাচ্ছে, অথচ এই মৌ আজ থেকে 6 মাস আগে আমার সাথে হোটেলে নিজ ইচ্ছায় তো তার সতীত্ব দিয়েছে। আর সে মৌয়ের ভয়ার্থ চাহনি দারুণ লাগছে। মৌয়ের কাছে গিয়ে মৌকে একান্ত আপন করে নিলাম। আমাকে সরানোর কোনো শক্তি নেই মৌয়ের। মৌ অনিচ্ছার সত্ত্বেও সব কিছু বিলিয়ে দিল। দিতেই যে হবে, কারণ এটা তার পাপের ফল। কিছুক্ষণ পর মৌয়ের উপরে শুয়ে থেকে শার্টটা গায়ে জড়িয়ে হোটেল থেকে বের হয়ে আসলাম। মৌ হোটেল থেকে খুঁড়িয়ে খুঁড়িয়ে বের হয়ে সোজা বাসায় আসলো। বাসায় আসলে মৌয়ের মা মৌকে জিজ্ঞাসা করলো, কোথায় ছিল এতক্ষণ? মৌ সোজাসাপটা উত্তর দেয় যে তার বান্ধবীর বাসায় গিয়েছিল। তার মা চলে যায়। মৌ শাওয়ার নিতে বাথরুমে চলে যায়। সকালের কথা মনে করে সে প্রচণ্ড কান্না করে। শাওয়ার পানির সাথে সাথে চোখের পানিও ঝরছে। এই কান্না যে কাউকে দেখানো যাবে না। সন্ধ্যাবেলা মৌয়ের নষ্টা শরীরটাকে লাল বেনারসিতে জড়িয়ে বিয়ের আসরে বউ সেজে বসেছে। মৌয়ের বারবার মনে হচ্ছে সে কি দিবে তার স্বামী মহিমকে বাসরাতে। মন চাচ্ছে করতে, এদিকে রাত্রিবেলা বাসায় এসে দেখে এশার নামাজ পড়ে কথা মোনাজাতে কাটছে। আমি রুমে গিয়ে শার্ট খুলে ফ্যান ছেড়ে বসলাম। মাথার উপর ফ্যান ঘুরছে, সাথে আমার মাথায় নানা রকম কথা ঘুরপাক খাচ্ছে। হঠাৎ কথা এসে বলল, কি হয়েছে? কি ভাবছো এত গভীর মনোযোগ দিয়ে? আমি কিছু না বলে পকেট থেকে একটা
বকুলের মারা বের করে কথার খোঁপায় পরিয়ে দিলাম। কথা কিছু না বলে আমায় জড়িয়ে ধরে বলল, কখনো আমায় ছেড়ে যাবে না তো? যদি যাও আমাকে তোমার হাতে খুন করে যেও। কথার কপালে ঠিক মাঝখানে আলতোভাবে ভালোবাসার স্পর্শ এঁকে দিয়ে বললাম, কোথাও যাব না তোমায় ছেড়ে। এইবার একটু হাসো তো মোর প্রিয়তমা। কথা না হেসে আবারও কান্না করে দিল। দিনগুলো ভালোই কাটছিল। মৌকে সপ্তাহে একদিন হোটেলে ডেকে নিয়ে আসি। এদিকে মৌয়ের ননদ নাফিসা মেয়েটার সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্ক হয়েছে। সম্পর্কটা ফেসবুকে বন্ধুত্ব থেকে শুরু হলো। কিছুদিন পার হতে বুঝতে পারি বাকি থাকে না, মেয়েটা আমার প্রতি অনেকটা দুর্বল। অথচ 2 বছর ধরে রফি নামের এক ছেলের সাথে বিয়ে ঠিক হয়ে আছে। বিদেশ থেকে ফিরলে বিয়ে হবে। নাফিসের সাথে রফির প্রেমের সম্পর্ক স্কুল জীবন থেকে। বিয়ে ঠিক হওয়ার সত্ত্বেও নাফিসা রুম ডেট করতে রাজি হয়েছিল। কয়েকদিন হোটেলে গেছে নাফিসাকে, তাই সুযোগ বুঝে হোটেলে আসতে বলে সেও সায় দেয়। আমি যথারীতি সকাল 10টায় অফিসের নাম করে বের হয়ে যখন দেখি কথা কুরআন তেলাওয়াত করছে, আমি বাসা থেকে বের হয়ে অফিসে গিয়ে দুপুরের সময় অফিস থেকে ছুটি নিয়ে নেই। নাফিসাকে নিয়ে তখন হোটেল রুমে ঢুকবো, তখন হোটেলের নিচের তলায় রিসেপশনে দেখি কথার মতো কাউকে। বুকের ভেতরটা মুহূর্তে নাড়া দিয়ে ওঠে। নাফিসাকে রুমে বসতে বলে আমি নিচে আসি। নিচে গিয়ে দেখি কথা সাথে আরেকটা ছেলে। কথা ছেলেটার সাথে দাঁড়িয়ে আছে। একটু পর ছেলেটা ম্যানেজারের সাথে কথা বলে পকেট থেকে 2,000 টাকা বের করে একটা চাবি নিয়ে কথাকে নিয়ে হোটেল রুমে ঢুকে পড়ল। এদিকে আমার কাছে মনে হচ্ছে কেউ আমার কলিজাতে ছুরি ঢুকে দিয়েছে। যে কথা বোরকা ছাড়া বাইরে বের হয় না, আর সে কথা অন্য একটা ছেলের সাথে, না, এ হতে পারে না। যে কথা আমাকে হারানোর ভয়ে কাঁদতো, আর সে কথা হোটেলে নোংরামি করতে আসছে। আমি আর কিছুতেই সহ্য করতে পারছি না। দৌড়ে গিয়ে সে রুমের দরজা ধাক্কাতে লাগলাম। দরজা খুলতে যা দেখলাম তা দেখে খানিকটা বিস্মিত হলাম। কথার পাশে বসা লোকটাকে সহ্য করতে পারলাম না। দৌড়ে গিয়ে লোকটার গালে চড় বসিয়ে দিলাম। তোর কি করে সাহস হয় আমার বউকে নিয়ে হোটেলে নষ্টামি করতে আসার? তোমার কি সাহস হয় অন্যের বউকে নিয়ে হোটেলে নষ্টামি করার? কি করে সাহস হয় অন্যের বোনকে নিয়ে হোটেল রুমে সময় কাটানো? কি বলছে এসব? হ্যাঁ, আমি সব ঠিক বলছি। তুমি মৌ নামে মেয়েটার সাথে কেমন করছো জানো না? এখন মইন ননদ নাফিসাকে নষ্ট করতে নিয়ে এসেছে। বলো, তুমি যা করছো ঠিক? তুমি যেমন অন্যের স্ত্রীর সাথে অন্য কাউকে সহ্য করতে পারবে না, তেমনি অন্য কেউ তার স্ত্রী বা বোনের সাথে অন্য কাউকে সহ্য করতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, আমি যা করেছি ঠিক করেছি। আমার বুকে যে প্রতিশোধের আগুন জ্বলছে, সে আগুন আমি মহিমের বুকে জ্বালাতে চাই। কথা খানিকটা বিস্মিত হয়ে প্রশ্ন করে, কিসের আগুন তোমার? শুনবে? তাহলে শোনো। তুমি তো জানো আমাদের ফ্ল্যাটের দক্ষিণে রুমটায় সবসময় তালা দেওয়া থাকে। কেন থাকে জানো? কারণ রুমটায় আমার কলিজার টুকরো শেষ নিঃশ্বাস ত্যাগ করে। মা আর আমার ছবির পাশে যে মেয়েটাকে দেখতে পাও, সেটা জান্নাত। সে আমার বোন ছিল। আমার মায়ের যত্নটা তার কাছ থেকে পেতাম। যে বোনটা আমাকে খাইয়ে দিত, আমি তাকে না খাইয়ে দিলে যে বোনটা খেত না, আমার মায়ের টেক কেয়ার করতো, সে বোনটাকে হারাতে হয় মহিম নামের কিটের জন্য। আজ থেকে 4 বছর আগে। জান্নাত তখন কলেজে নতুন ভর্তি হয়। কলেজের একটা ছেলের সাথে তার সম্পর্ক হয়। ছেলেটার নাম মহিম। মহিম জান্নাতকে বিয়ের কথা বলে জান্নাতের সাথে একান্তে সময় কাটায়। একদিন মহিম জান্নাতকে তার বার্থডেতে কথা বলে ডেকে নিয়ে যায় হোটেলে। হোটেলে নিয়ে গিয়ে দেখে মহিম তার 4 বন্ধু। মহিমকে জান্নাত গিয়ে দেখে ড্রিঙ্কস করছে। জান্নাত তখন এসব দেখে বের হয়ে আসতে চায়। তখন মহিম জান্নাতের সামনে একটা ভিডিও ওপেন করে বলে, দেখো তো ভিডিওটা কেমন হয়েছে। জান্নাত ভিডিওটা থেকে আটকে ওঠে। মহিম, তুমি ভিডিওটা ডিলিট করে দাও। তুমি না আমাকে ভালোবাসো? হ্যাঁ জানবে কি, ভিডিওটা ডিলিট করে দিব। তবে আমার বন্ধুদের সাথে তোমার একটু থাকতে হবে। জান্নাত ঠাস করে মহিমের গালে চড় বসিয়ে দেয়। মহিম জান্নাতকে বলে, এই শোন, তুই যদি আজ চলে যাস তাহলে তোর ভিডিওটা তোর ভাইয়াকে সেন্ড করব। সারা দেশবাসী দেখবে সেদিন জান্নাত আর না করতে পারেনি। 4 জন নরপশু জান্নাতকে অমানবিকভাবে ভোগ করেছে। জান্নাত বাসায় এসে তার মুখটা তার ভাইকে আর দেখায়নি। বাড়ি এসে পোস্টমর্টমে ধরা পড়ে জান্নাত 2 মাসের প্রেগনেন্ট ছিল। মরার আগে জান্নাত তার ভাইয়াকে সব লিখে গেছে। আমি এখনও রাতে ঘুমাতে পারি না। এখনও আমার বোনের চাঁদমাখা মুখটা ভেসে আসে। মহিমের 4 বন্ধু জান্নাতে মরার পর ঠিকই পরে একসাথে রোড অ্যাক্সিডেন্টে মরে যায়। আর জান্নাত করার পর সিদ্ধান্ত নেই মহিমের জান্নাতের সাথে যা করেছে তার চেয়ে বেশি কষ্ট দিয়ে তিলে তিলে তাকে পথ বেছে নিতে বাধ্য করব। তাই প্ল্যান অনুযায়ী তার স্ত্রী মৌয়ের সাথে ফ্রেন্ডশিপ করি। আর সেই সুযোগ নিয়ে মৌয়ের সাথে একান্ত সময় কাটে হোটেলে। আর মৌ যখন রাজি না হয় তখন ভিডিও দেখে ব্ল্যাকমেল
একটা সময় মহিম যখন জানতে পারবে তার স্ত্রী পরকীয়ায় ব্যস্ত, তখন সে বুঝতে পারবে জান্নাতকে দেওয়া কষ্টর কতটা। আর এজন্য মহিমের বোন নাফিসাকে আমার প্রতি দুর্বল করি। জান্নাত যেভাবে করতে বাধ্য হয়েছে, আমিও নাফিসাকে সেভাবে করতে বাধ্য করতে চেয়েছি। এই জন্য নাফিসাকে ডেকে নিয়ে আসছি। কিন্তু হোটেলে এসে তোমার এই রূপটা দেখতে পারবো কখনো ভাবিনি। তোমাকে তো বিশ্বাস করতাম অন্ধভাবে যে তুমি আমাকে হারানোর ভয়ে কাঁদতে, আর সেই তুমি এমন করলে। বাহ রাজ, এই চিনিস এতদিনে আমাকে। জানো রাজ, আমাদের দেখার মাঝেও অনেক সময় ভুল থেকে। সত্যি আমি তোমাকে ভালোবাসি। আমি শুধু তোমাকে ভালোবাসি না, তোমাকে নিয়ে জান্নাতেও থাকতে চাই। জানো, যেদিন জানতে পারি তুমি অফিসের নাম করে সপ্তাহে একদিন মৌ নামে মেয়েটার সাথে কাটাও, তখন খুব কষ্ট হয় আমার। মৃত্যু যন্ত্রণা উপভোগ করি আমি। ছোটবেলা থেকে মামার বাড়িতে বড়, মা বাবা দেখেনি কোনোদিন, পাইনি বাবা মার আদর। কিন্তু আল্লাহ তোমাকে পাইয়ে দিছিল। তোমার বুকে আমি সমস্ত সুখ খুঁজে পেতাম। প্রতি অক্তে নামাজের শেষে আল্লাহর কাছে দুহাত তুলে বললাম, আল্লাহ যেন তোমাকে স্বামী হিসেবে পায়। জানো, যেদিন জানতে পারি তুমি মৌকে ব্ল্যাকমেল করে সাথে অবাধ মেলামেশা করো, সেদিন খুব কষ্ট পেয়েছিলাম। তুমি কি জানো, ব্যভিচার পুরুষদের জন্য রয়েছে জাহান্নাম। আমি কিভাবে চাইবো তুমি জাহান্নামী হও? জানো রাজ, একটা মেয়ে সব কিছুর ভাগ দিতে পারলেও তার স্বামীর ভাগটা অন্য কোনো নারীকে কিন্তু জানতাম না তোমার বুকে এত কষ্ট। তুমি আমাকে একটিবার জান্নাতের সাথে ঘটে যাওয়া বিষয়টা নিয়ে কথা বলনি? রাজ, যে যেমন কর্ম করবে তার ফল শেষে অবশ্যই পাবে। জান্নাতের সাথে যা হয়েছে তা মোটেও ঠিক হয়নি। আর এই বিচার পরকদের অবশ্যই হবে। কুকুর যদি কামড়ায়, কুকুরের পায়ে মানুষের কামড় দেওয়া শুভঙ্কর নেই। জানো রাজ, আমি যার সাথে হোটেলে আসছি সে আমার মামাতো ভাই। আমি শুধু তোমার ভুলটা ভাঙানোর জন্য অভিনয় করছি। তুমি আমাকে ক্ষমা করে দাও। তোমাকে যে আমি বড্ড ভালোবাসি, তোমাকে যে আমি দুনিয়াতে নয় শুধু পরকালেও স্বামী হিসেবে চাই। কথার দিকে চেয়ে দেখি কথার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। কথার মামাতো ভাই সব কিছু খুলে বলল। আমি কথাকে বুকের সাথে জাপটে ধরে বললাম, আমি আর কোনো খারাপ কাজ করব না। আলহামদুলিল্লাহ। নাফিসা, একটু ভেতরে আসো তো বোন। কথা, তুমি নাফিসাকে কিভাবে চেনো? তুমি যা যা করতে সব ফলো করছি। নাফিসা আসলে কথা নাফিসাকে বলল, বোন, আমার বরকে ক্ষমা করে দিও। আর হ্যাঁ, মনে রেখো, প্রাপ্তবয়স্ক পুরুষ আর মহিলা কখনো বেস্ট ফ্রেন্ড হতে পারে না। আজ তোমরা যা করতে এসেছিলে এটা ঠিক না। তোমার ভালোবাসার মানুষ এটা জানলে খুব কষ্ট পাবে। আশা করি বুঝতে পেরেছো। নাফিসা কিছু না বলে চলে গেল। বাসায় এসে আমাকে সুন্দর করে গোসল করিয়ে তবা পড়ালো, যেন কোনোদিন এসব না করি। মৌ সব ভিডিও ডিলিট করিয়ে আমাকে আসর নামাজ পড়তে পাঠিয়ে দিল। নামাজ পড়ে এসে দেখি মৌ বাসায়। আমি রুমে ঢুকতে কথা আমাকে ইশারা দিয়ে মৌয়ের কাছে ক্ষমা চাইতে বলল। আমি মৌয়ের কাছে আমার কৃতকার্যের জন্য ক্ষমা চাইতাম। কথা মৌকে বলল, বোন, তুমি কিছু মনে করো না, কিছু কথা বলতাম। হ্যাঁ বলো। আমি রাজের কাছ থেকে সবটা জেনেছি। রাজের সাথে তোমার প্রণয়, মহিমের সাথে ব্রেকের সময়। তুমি হয়তো ভুলেই গেছো, প্রেম ভালোবাসা রাগ অভিমান অবিচ্ছেদ্য অংশ। আর এই রাগ অভিমানের জন্য বেস্ট ফ্রেন্ডের সাথে একান্ত সময় কাটানো অন্যায়। কেননা একসময় এই জন্য তোমার করতে হতে পারে। এছাড়া বিয়ের আগে নিজের বয়ফ্রেন্ডের সাথে একান্ত সময় কাটানো ঠিক না। কারণ মানুষের মন সবসময় এক থাকে না। তুমি যেতে পারো, আজ থেকে তুমি নিরাপদ। এদিকে বছর দুয়েক পর আমাদের ঘর আলোকিত করে ফুটফুটে একটি রাজকন্যা হয়েছে। রাজকন্যার নাম রাখা হয়েছে রাইসা। কথা নামক পরশ পাথরের ছোঁয়ায় জীবনটা সোনালি রঙে রাঙাতে পেরেছি। এখন দুজনে ৫ ওয়াক্ত নামাজ পড়ি। কথার মাধ্যমে শিখতে পেরেছি ক্ষমার মাঝে প্রকৃত শান্তি পাওয়া যায়। শুক্রবার জুম্মার নামাজ পড়ে বাসায় এসে দেখি কথা কোরআন পড়ছে। রাইসা ঘুমিয়ে আছে। রাইসার কথার কাছে ফোনটা ক্রিং ক্রিং করে বাজছে। ফোন হাতে নিতে ওপাশ থেকে পরিচিত কণ্ঠে মৌ বলে, রাজভাইয়া যদি সময় হয় মাহিমকে একটু দেখতে আসেন। মাহিম খুব অসুস্থ। মাহিমের ক্যান্সার হয়েছে, লাস্ট স্টেজ। মরার আগে আপনার কাছে ক্ষমা চেয়ে নিতে চাই। ফোনটা রেখে আকাশের দিকে তাকিয়ে বললাম, আল্লাহ, নিশ্চয় আল্লাহ সর্বোত্তম বিচারকারী। সমাপ্ত। পরশ পাথর। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।